আজকে আমি তোমাদেরকে সমতল দর্পণে যে বিম্ব সৃষ্টি হয়েছিল সেই বিম্বের কি কি বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলা বলবো। 1 নম্বর বৈশিষ্ট্য, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তত। 2, বস্তু ও বিম্ব যে সরলরেখায় অবস্থিত সেটি দর্পণকে লম্বভাবে ছেদ করে। বস্তু ও বিম্ব যে সরলরেখায় অবস্থিত যে সরলরেখায় অবস্থিত সেটি দর্পণকে লম্বভাবে ছেদ করে। 3, বিম্ব সর্বদা অসৎ ও সোজা। বিম্ব সর্বদা অসৎ ও সোজা। বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। পার্শ্ব পরিবর্তন ঘটে। অর্থাৎ ডান হাত দেখালে বিম্ব বাম হাত দেখায়। 5, বস্তুর আকার আর বিম্বের আকার সমান। এই হচ্ছে সমতল দর্পণের সৃষ্ট বিম্বের আমরা 5টি বৈশিষ্ট্য দিলাম। 1, 2, 3, 4, 5। একটা ভালো সমতল দর্পণ কিভাবে চিনব, কি কি বৈশিষ্ট্য থাকলে সমতল দর্পণটি ভালো? কারণ যখন ড্রেসিং টেবিল বা কোনো কারণে সমতল দর্পণ লাগলে আমাদের ওই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য কয়েকটি আমি দিয়ে দিচ্ছি। 1, দর্পণের পৃষ্ঠ সমতল হবে। সমতল হতে হবে, পৃষ্ঠটা সমতল হতে হবে, প্লেন হতে হবে। 2, দর্পণের পুরুত্ব কম, সুষম হতে হবে। পুরুত্ব মানে মোটা দর্পণ না, পাতলা দর্পণ, পুরুত্ব কম, পুরুত্ব কম ও সুষম হতে হবে। অর্থাৎ সব দিকে পুরুত্ব সমান থাকতে হবে। 3, দর্পণের পিছনে যথেষ্ট ধাতব প্রলেপ থাকতে হবে। তোমরা জানো দর্পণের পিছনে প্রলেপ লাগানো থাকে, যথেষ্ট ধাতব প্রলেপ থাকতে হবে।
প্রলেপ যত বেশি হয় বিম্ব তত উজ্জ্বল হয়। 4, দর্পণের কাজ। দর্পণের কাজ বায়ু বুদবুদ শূন্য হতে হবে। অনেকগুলো দর্পণে দেখা যায় ভিতরে সিলভারিং কালারের কি জানে জ্বলতেছে, তার মানে প্রলেপ দেওয়ার সময় বাতাস ঢুকে গেছে, সেই জায়গায় প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে না। এটা খুব খেয়াল রাখতে হয় যে দর্পণের কাজ বায়ু বুদবুদ শূন্য হতে হবে, কোথাও যাতে বায়ুর বুদবুদ না থাকে। এই 4টি বৈশিষ্ট্য হলো ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য। আমরা গতদিন তোমাদেরকে উত্তল দর্পণের সংজ্ঞা, অবতল দর্পণের সংজ্ঞা শিখিয়েছিলাম। আমরা উত্তল দর্পণে একটা ছবি এঁকে দেই আর অবতল দর্পণে ছবি এঁকে দেই। গোলকের বাইরের পৃষ্ঠ যদি দর্পণ হিসাবে ব্যবহৃত হয় সেই দর্পণকে বলা হবে উত্তল দর্পণ, অবতল দর্পণ। যদি গোলকের দেখো উঁচু প্রান্তটাকে সিলভারিং করা আছে, অর্থাৎ গোলকের বাহিরের পৃষ্ঠ সিলভারিং বা প্রলেপ দেওয়া থাকলে ভিতরের পৃষ্ঠটি দর্পণ হিসাবে ব্যবহৃত হলে তাকে বলা হবে অবতল দর্পণ। তাহলে এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ। অবতল দর্পণে গোলকের বাইরের পৃষ্ঠ সিলভারিং করা থাকে, ভিতরের পৃষ্ঠ দর্পণ হিসাবে ব্যবহৃত হয়। উত্তল দর্পণে গোলকের ভিতরের পৃষ্ঠ সিলভারিং করা থাকে, বাইরের পৃষ্ঠ দর্পণ হিসাবে ব্যবহৃত হয়। এই উত্তল দর্পণ অবতল দর্পণ আমরা চিনলাম। এখন আমরা যে কতিপয় সংজ্ঞার কথা বলেছিলাম সেই সংজ্ঞাগুলো দেখাবো। 1, মেরু। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারবা। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। আমরা এখানে দুটো দর্পণ এঁকে রেখেছি, একটা উত্তল আর একটা অবতল। এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। দর্পণটাই প্রতিফলক পৃষ্ঠ, যেখানে আলো বাধা পেয়ে ফিরে আসবে তাকেই বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠের যে মধ্যবিন্দু আছে, একটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুকেই বলা হয় মেরু। এই মেরুকে সাধারণত পি দিয়ে প্রকাশ করা হয়। পিতে পোল মেরু, পোল বা মেরু। যে কোনো দর্পণ মানে অবতল দর্পণ হোক আর উত্তল দর্পণ হোক, সেই দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এখানে এই দর্পণটার নাম আমি দিয়ে দেই এম পি এম প্রাইম। এটা উত্তল দর্পণের নাম দিলাম। এটারও নাম দেই এম পি এম প্রাইম। এটা অবতল দর্পণের নাম দিলাম। এম পি এম প্রাইমের পি হচ্ছে মেরু। এই যে পি বিন্দু, এই হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে মেরু। তাহলে দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু।
উত্তল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে উঁচু বিন্দু, উঁচু দেখো এইভাবে বাঁকা হয়ে আসছে না, এইখানে সবচেয়ে বেশি উঁচু হবে, সবচেয়ে উঁচু বিন্দু হচ্ছে মেরু, মনে রাখতে হবে। উত্তল দর্পণের সবচেয়ে উঁচু বিন্দু হলো মেরু, অবতল দর্পণের সবচেয়ে নিচু বিন্দু হচ্ছে মেরু। তাহলে আমরা এই শব্দটা নৈবিত্তিক এসেছিল। উত্তল দর্পণের উঁচু বিন্দু মেরু, অবতল দর্পণের নিচু বিন্দুই মেরু। তাহলে মেরু কি বিষয়টা আমরা জানলাম। এরপরে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ যে গোলকের অংশ, একটা গোলক থেকে কেটেই তো দর্পণটি তৈরি করা হয়েছে। তা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় দর্পণের বক্রতার কেন্দ্র। তাহলে এইটা একটা গোলকের অংশ, একদম গোল ছিল না, একসময় তো গোল ছিল, এর একটা কেন্দ্র আছে, এটাও তো এরকম গোল ছিল, গোলক ছিল না, এর একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রটাকে বলা হয়েছে বক্রতার কেন্দ্র। এই যে উত্তল দর্পণ, নিশ্চয়ই কেন্দ্রটা এইদিকে থাকবে, এইভাবে গোল, কেন্দ্র এইটা থাকবে, ধরলাম এইটা উত্তল দর্পণের কেন্দ্র। কেন্দ্রকে সাধারণত সি দিয়ে প্রকাশ করা হয়। এটা এরকম গোলাকার ছিল, ধরলাম এটা কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, গোলীয় দর্পণের, গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এখানে সাধারণত এটা কেন্দ্র আর এটা মেরু, কেন্দ্র থেকে মেরু এই দূরত্ব সিপি, কেন্দ্র থেকে মেরু সিপি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, সিপি বা পিসি বক্রতার ব্যাসার্ধ। তাহলে চিত্রে পিসি বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে সাধারণত ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। বক্রতার ব্যাসার্ধকে সাধারণত ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। এটা ছিল মেরু আর এটা ছিল বক্রতার কেন্দ্র। তাহলে মেরু থেকে বক্রতার কেন্দ্র, মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বই হলো বক্রতার ব্যাসার্ধ পিসি। বক্রতার ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখা কল্পনা করা হয়, সেই সরলরেখাকেই বলা হয় প্রধান অক্ষ। এই যে একটা রেখা আমরা লম্বা দিয়েছি, এই পর্যন্ত টানছি না, এই যে এইটুকু আরো বাড়াই দিতে পারতাম, এটাই হচ্ছে প্রধান অক্ষ। তাহলে কেন্দ্র আর মেরু এর ভিতর দিয়ে গমনকারী সরল রেখা, সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। গোলীয় দর্পণের প্রধান অক্ষ একটি, প্রধান অক্ষ দুটো বিন্দু দিয়ে অবশ্যই যেতে হবে।
একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে সি বিন্দু। এই দুই বিন্দু দিয়ে গমনকারী সরলরেখা, সরলরেখাকেই বলা হয় প্রধান অক্ষ। এখানে পিসি দিয়ে গমনকারী যে রেখাটা আছে, পিসি দিয়ে গমনকারী রেখা, এটাই প্রধান অক্ষ, এটাই প্রধান অক্ষ। গৌণ অক্ষ, বক্রতার কেন্দ্র আর মেরু বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দু, মেরু বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দু দিয়ে গমনকারী রেখাকে বলা হয় গৌণ অক্ষ। প্রত্যেকটা অক্ষ দর্পণকে লম্বভাবে ছেদ করে। খুব মনে রাখতে হবে, প্রধান অক্ষ হোক আর গৌণ অক্ষ, প্রত্যেকটা অক্ষ দর্পণকে লম্বভাবে ছেদ করে। প্রধান ফোকাস, যেহেতু অবতল দর্পণ উত্তল দর্পণ দুই দর্পণের জন্য একটু আলাদা সংজ্ঞা। প্রধান ফোকাস কি অবতল দর্পণে প্রথমে বলতেছি, তারপরে উত্তল দর্পণে। অবতল দর্পণ, অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল, অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুতে ছেদ করে। সেই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে ছেদ করে। সেই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। ছবি আঁকি, এই প্রধান অক্ষ পিসি এর সমান্তরাল, এই যে সমান্তরাল আলোকটা দিলাম, সমান্তরাল আলোক রশ্মি এই দর্পণের এখানে প্রতিফলিত হচ্ছে, এটাও প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হয়ে দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু দিয়ে চলে গেছে সবাই, এই বিন্দুকেই বলা হয় প্রধান ফোকাস। উত্তল দর্পণে উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে প্রতিফলিত এমন ভাবে হয় যে প্রধান অক্ষের কোন বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়। আবার বলতেছি, উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে এমন ভাবে প্রতিফলিত হয় যেন প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়। সেই বিন্দুকেই বলা হয়েছে প্রধান ফোকাস। দুটি আলোকরশ্মি আমরা পাঠিয়েছি, এটা এইদিকে প্রতিফলিত হয়েছে, এটা এইদিকে প্রতিফলিত হয়েছে। এই যে এই যে এই যে এই যে পিছনে দিয়ে বর্ধিত করলে একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, এই বিন্দুকে বলা হয়েছে প্রধান ফোকাস।